আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম। কেন অনেক দিন পর হাজির হলাম, কি কারণে হলাম, কেনই বা এতদিন ভিডিও আপলোড করি নাই, সেটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন। আমি কেন এতদিন ভিডিও আপলোড দিতে পারি নাই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন যে আমি কাঁথা সেলাই করছি। এই কাঁথা আমি অনেকগুলো কাঁথাই সেলাই করেছি। তো কার জন্য সেলাই করেছি এবং তাকে দিতে পেরেছি কিনা সব কিছুই শেয়ার করব। তো আসলে মনে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে এই কাঁথাগুলো সেলাই করছি। আর এই যে এক এক করে কাঁথাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। একটা কথা আছে না যে মানে যার মানে যেটার জন্য আপনার খুব আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে এবং যার জন্য আপনার খুব অস্থিরতা থাকবে যে কখন দেখবেন, কখন কি করবেন, তাকে তাকে জুড়ে আপনার অনেক আয়োজন থাকবে। দেখবেন সেটাই না, মানে একটা কথা বলে না যে শখের পিঠা মাঝখানে কাঁচা থাকে, ঠিক ওরকমটাই। অনেক কিছু আয়োজন ছিল মনের ভিতরে যে সুন্দর করে ডেকোরেশন করব। ছয়টা আমি খাতা সেলাই করেছি। তারপরে কিছু গিফট কিনবো, এগুলোকে সুন্দর করে ডেকোরেশন করব। তারপর তার সামনে নিয়ে যাব, যার উদ্দেশ্যে সেলাই করা আর কি, তার জন্য নিয়ে যাব। তো আসলে একটা কথা আছে যে আল্লাহর আশা বড়, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় পরিকল্পনাকারী। আমার ক্ষুদ্র পরিকল্পনা বা ক্ষুদ্র আশা তার কাছে কিছুই না। তো যাই হোক, অবশেষে কি হলো দেখতে থাকুন ভিডিওটি। আর আমার কাঁথাগুলো সেলাই করা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাইলে অনলাইন থেকে অনেক সুন্দর সুন্দর কাঁথা মানে কিনে দিতে পারতাম, কিন্তু আসলে এই কাঁথাগুলোতে যে আমার ভালোবাসা জড়িয়ে আছে। আমি মনে করি যে আমি যে কষ্ট করে কাঁথাগুলো সেলাই করেছি তার প্রতিটা ফোরের মধ্যেই কিন্তু আমার ভালোবাসা আছে। আমি অনেক ব্যস্ত থাকি আমার ছেলেদের নিয়ে, সংসার নিয়ে, সব কিছু নিয়ে। কিন্তু এই ব্যস্ততার মাঝেও না, যখন সময় পেয়েছি তখনই একটু সেলাই করেছি। আর সেজন্যই আমি মনে করি আসলে আমার এই প্রতিটা ফোরের মাঝে, সেলাইয়ের মাঝে কিন্তু আমার ভালোবাসা আছে। যদি আমি কিনে দিতাম তাহলে কিন্তু এই ভালোবাসাটা বা ফিলিংসটা আমি পেতাম না। আর আমি মনে করি আমার ভালোবাসার মানুষ আমি কেন কিনে দেবো, আমি যা পারি তা আমার নিজের হাতে তৈরি করে দেবো। যেই চিন্তা সেই কাজ আর কি। তো যাই হোক, অবশেষে কি হলো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আগেও বলেছি। তো 6টা কাঁথা সেলাই করেছি, দেখতেই পেলেন। তো এগুলোকে ভাঁজ করে রেখে এখন কিন্তু আজকে চলে এসেছি আমি এই যে রান্নাবান্না করতে। ঘর দুয়ার আমার সব এলোমেলো হয়ে আছে। সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, আজকে শুক্রবার। ছোট ছেলেকেও বাসায় এনেছি। তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব, কারণ শুক্রবার তো একটু অন্যরকম স্পেশাল। আর শুক্রবারে হচ্ছে আজকে নাস্তা বানাই নাই, নাস্তাটা হচ্ছে কাঁঠাল আর মুড়ি দিয়ে সবাই আমরা নাস্তা করেছি। ছেলেরাও খেয়ে নিয়েছে। আর আমি এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি এক চুলা, আর এক চুলা হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। সেজন্য আজকে বিরিয়ানিটা আমি হচ্ছে একটু অন্যরকমভাবে রান্না করছি। আমি হচ্ছে আগে মুরগিটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর দেখতেই পেলেন আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজটাকে তেলের উপরে ভেজে নিয়ে আদা রসুন বাটাটাও একটু ভেজে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর হচ্ছে ম্যারিনেট করা, সরি, আলুগুলো আমি মশলার সাথেই কষিয়েছি অনেকক্ষণ। যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব, তো ব্রয়লার মুরগি সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। সেজন্য আলুগুলোকে আগে হচ্ছে আমি মশলার সাথে কষিয়েছি। তারপর হচ্ছে ম্যারিনেট করা মুরগিটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিতে পারলে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু ভালো আসে। তো আমার কাছে ছিল না, গুঁড়ো দুধ শেষ হয়ে গেছে, সেজন্য আর কি গরুর দুধটাই দিয়েছি। তো আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ থেকে থাকে সেটাই ইউজ করবেন, টেস্টটা একটু অন্যরকম আসবে। তো আর এদিকে হচ্ছে আমি চালটাকে মানে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রেখেছি। আর এদিকে ফ্রোজেন করা গাজর ছিল, সেটাও নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ, আদা বাটা, রসুন বাটা একসাথে নিয়ে আর হচ্ছে কিছু গরম মশলা নিয়ে নিলাম। তো যে পাত্রে রান্না করব সেই পাতিলটা আমি বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে, যেহেতু আমি চিকেনও আগে রান্না করে রেখেছি সেটাতে তেল আছে, তাই এখানে পরিমাণ একটু কম দিয়েছি। তো গরম মশলা আর তেজপাতাটাকে একটু ভেজে নেব। এগুলো থেকে যে ফ্লেভারটা বের হয় আসলে খুব ভালোই লাগে, সেজন্য আগে একটু ভেজে নিলাম। তারপর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে আমি হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো এক এক করে কিন্তু এভাবেই মশলাটা কষিয়ে চালটাকে কষাবো। তো আমরা সবাই এটা রান্না করতে জানি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি কাউকে শেখাচ্ছি না। আমি শুধু যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর
মানে আজকে কিছু মনের কথা আপনাদের সাথে বলবো, সেজন্যই আর কি। তো পুরো সপ্তাহ জুড়ে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না ব্যস্ততার কারণে, সেজন্যই তাই ভেবেছি যে সপ্তাহে অন্তত শুক্রবার আমি আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করব। যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই ভালোবাসেন, আমার ভিডিও দেখার জন্য আগ্রহ থাকে বা অপেক্ষায় থাকেন, তো তাদের জন্য হলো আমি চেষ্টা করব একটা করে ভিডিও শুক্রবারে আপলোড দেওয়ার জন্য, এই আর কি। তো আসলে এই কয়দিন আমাদের দেশে যে একটা সংকটময় পরিস্থিতি যাচ্ছে, একবার গেল হচ্ছে ছাত্র আন্দোলন, আমরা অনেক ছাত্র ভাইদেরকে হারিয়েছি, সাধারণ মানুষকে হারিয়েছি, অনেকেই আহত নিহত অনেকেই হয়েছেন। এগুলো থেকে কাটিয়ে উঠতে না উঠতে আবার হচ্ছে বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ মানে অনেক এলাকা মানুষের সাজানো গোছানো সংসারটা নিমিষে শেষ হয়ে গেছে চোখের সামনে। আসলে এটা সহ্য করার মতো না। আমি আমার নিজের ফ্যামিলিও কিন্তু পানির এই বন্যার কবলে পড়েছে, তো ওনারা হচ্ছে ঘরে তালা দিয়ে, পানি অবস্থায় ঘরে তালা দিয়ে হচ্ছে আমার ছোটো বোন প্রেগনেন্ট ছিল, তার ডেলিভারির ডেট ছিল হচ্ছে গত মাসের 8 তারিখে, জুলাইয়ের 8 তারিখে আর কি। তো যাই হোক 11 তারিখে বাবু পৃথিবীতে আসলো, ভালোভাবেই ছিল 2 দিন। 2 দিনের মাথায় তার কি যেন হলো, ডাক্তার বললো যে ব্রেনে অক্সিজেন পৌঁছাচ্ছে না, তার শরীর অনেক দুর্বল, নিউমোনিয়া এসে গেছে। তো ওকে হচ্ছে এনআইসিইউতে রাখা হয়েছিল আমাদের স্থানীয় মাইজদিতে একটা হসপিটালে, সেখান থেকে ডাক্তার হচ্ছে ঢাকা শিফট করেছে, সেখানে ধানমন্ডি এনো একটা প্রাইভেট হসপিটালে ওকে ভর্তি করা হলো। অবশেষে 6 দিনের মাথায় সে মারা গেল, এই পৃথিবীর আলো সে দেখলো না। আমাদের অনেক আশা ভরসা, তার চাইতে সবচেয়ে বড় হলো আসলে আমার বোনের। আমরা তো হচ্ছি আসলে খালা মামা নানি, ব্যাস এইটুকুই, কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে এত কষ্ট করে দুনিয়ার আলো দেখালো, নিজে সিজার হয়ে নিজের শরীরটা কাটলো, সেই মা কিভাবে ভুলবে এরকম সন্তানের কথা, যে সন্তানকে এত কষ্ট করে ভেতরে এত মাস ধারণ করে এখন কোলে নিতে পারছে না, দুধ খাওয়াতে পারছে না, সন্তানের মুখ দেখতে পারছে না, সে কিভাবে ভুলবে এই কষ্ট। শরীরে যে কাটা ক্ষতটা, সেই ক্ষতটার দিকে তাকালেও তো তার সন্তানের কথা মনে পড়বে। আমার বোন তো সারা জীবনেও ভুলতে পারবে না তার এই ক্ষতর কথা, তার সন্তানের কথা। যাই হোক, সব পরিস্থিতিতে আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। আর আমার বোনটা না আসলে অনেক দুঃখী, ওর না সুখ সুখ জিনিসটা বোধহয় ওর কাছে আসেই না। সত্যি কথা বলতে ভাগ্য যার সহায় হয় না, তার এই পৃথিবীতে আর কি আছে বলেন। এর উপর যদি আমাদের পাশের মানুষগুলো খুব সাপোর্টিং হয়, খুব ভরসাযোগ্য হয়, তাহলে কষ্টটা হয়তো বা কিছুটা ভুলে থাকা যায়। কিন্তু আমি বলবো যে আসলে পাশের মানুষগুলো সাপোর্টিং না হয়, নির্ভরযোগ্য না হয়, বিশ্বাসযোগ্য না হয়, তাহলে এই কষ্ট কিন্তু ভোলার নয়। তো সবাই আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় এবং ওর সন্তানকে যেন জান্নাতবাসী করে, এবং আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন এই সন্তানের উসিলায় আমার বোনকেও মাফ করে দেয়। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমার রান্নাবান্না তো দেখলেনই, আমি শেষ করলাম। এদিকে হচ্ছে আমার ননাস খাবার পাঠিয়েছে, বোনা খিচুড়ি আর গরুর মাংস। তো আমি রান্নাবান্না শেষ করে এই যে পাকঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর খাবারটা তো দমে দিয়ে রেখেছি, হাঁড়ি পাতিল ছিল অনেকগুলো, দেখতেই পেলেন, সেগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ঘরদুয়ারগুলো গুছিয়ে আমি সব কাজই শেষ করে নিব। আর শেষ করতে করতে কিন্তু আপনাদের সাথে অনেক কথাই আজকে আমাকে নিয়ে কিছু মানুষের অনেক চুলকানি, আমি তাদের মানে মুখোশটা ধরতে পেরেছি বা তাদের ন্যায় অন্যায় দেখতে পেরেছি, এবং যে খারাপ আমি তার মুখের উপরেই কিন্তু সব সময় আমি আমার কাছে যেটা অন্যায় মনে হবে আমি সবার মুখের উপরেই বলে দেই, যে যাকে আমি যেটা বলবো মোট কথা আমি তাকে সরাসরি বলে ফেলি। আমি পেছনে কোনো কথা বলা আমার পছন্দ না, তো আমি সরাসরি বলি। এই জন্যই হয়তো আমার জন্য মানে আমাকে নিয়ে তাদের এত চুলকানি। তো ভাই, যাদের আমাকে নিয়ে এত চুলকানি, আপনারা আরও চুলকাতে থাকেন, আমি আমার স্বভাবেই থাকবো, আমার স্বভাব একটুও পাল্টাবে না। তো আপনারা চুলকাতে থাকেন আর আমিও আমার মানে নীতির উপরে আমি চলতে থাকি। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের চুলকানিটা আরেকটু বাড়িয়ে দেন, আমাকে নিয়ে আপনারা আরও জ্বলেন পোড়েন, আমার কাছে খুব ভালোই লাগে এটা। তো যাই হোক, অবশেষে আপনাদের সবার কাছে কিন্তু আমি আমার বোনের জন্য দোয়া চাইবো, আর আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বোনকে একটু ভালো রাখে, সুস্থ রাখে, যেন আল্লাহর সন্তানকে নিয়ে গেছেন ওনার কাছে, যেন ওকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, এবং আল্লাহ ওকে
সামনের দিকে ভালো কিছুই দেন, সেই আশাই আপনাদের কাছে করছি। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন এবং বাবুটার জন্য দোয়া করবেন। আল্লাহ বাবুটাকে জান্নাতবাসী করুক। সে আসলে নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছে এবং এই পৃথিবী থেকে চলে গেছে। তো অনেকদিন পর তো আপনাদের সাথে অনেক কথা বললাম, নিজেকেও খুব হালকা লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি কিন্তু এদিকে এই যে আমার ফুলের টবগুলা, তারপরে এই যে আমার গাছগুলা সব ধুয়ে বা এই যে এগুলা মুছে রাখছি। আর সপ্তাহে একটা দিনই তো সময় পাই, প্রতিদিন তো আমার 8-9 বার মানে বাইরে বেরোতে হয়, সংসারে কাজ আছে, রান্নাবান্না আছে। তো যারা বাইরে বাইরে যান, ঘরে কাজকর্ম করেন, তারাই জানেন আসলে ঘরের কাজ করে বাইরে বেরোনো যে কত কষ্ট। আম যাই হোক, সন্তানের জন্যই তো এই কষ্ট। অবশেষে মানে সব কষ্ট কিন্তু ভুলে যায়, এটাই যে আল্লাহ সন্তানদেরকে মানুষ করুক, মানুষের মতো মানুষ করুক। আমরা সবাই তো মানুষ বলে দাবি করি। আসলে আমরা কে কতটা মানুষ, কতটা নিচু মনের, কে কতটা উঁচু মনের, সেটা যার যার ব্যবহারেই আসলে পরিচয় পাওয়া যায়। তো এই পৃথিবীতে আমাদের আশেপাশে অনেক নিচু মনের আছে, আর যে যে মনের সে কিন্তু ওই রকমটাই কথা বলবে। তার কথার ধরন ওরকমটাই হবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।